একদিন কিসের একটা ছুটিতে দেশে গিয়েছি। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল তা ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। গ্রামের চক্রবর্তী মশাই ছিলেন বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, হ্যাঁ, থাক থাক, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। এসো এসো। তা বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাঁশ দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে, দেখেও সুখ। কবে আছি কবে নেই। না না, বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরল। অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেক দিন পর গ্রামে এসে ভালোই লাগছে। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা ভারতচন্দ্র বর্ণিত জড়তি বেশিনী অন্নপূর্ণার মতো। কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমাকে ভালো করে দেখতে না পেয়ে কিংবা চিনতে না পেরে তার ডান হাতটা উঁচিয়ে তালু আড়ভাবে চোখের ওপর ধরল। বললে, কে বাবা তুমি? চেনলাম না তো। তুমি চিনবে না, ওই বাড়ুজ্জে পাড়ার নরেশ বাড়ুজ্জের ছেলে। আমি অনেক দিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতি অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তা তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এই গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, এক নাচ জামাই আছে, তা সে তো মোরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি 3 পয়সা নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতার শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় কালকের সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো ওই করাতির স্ত্রী, অনেক দিন মরে গিয়েছে জমি। তোমাদের খুব ছেলেবেলায়, বুঝলে। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে। গোপাল। সে বোধহয় চোখে একটু কম দেখে। ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বা কি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাউন পাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেলবেলা চোখে ঠাউর পাইনে যে। আমার খুড়ো মহাশয় বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে তারপর উঠে গেল। তার যাবার সময় আমি আরও 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতায় চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়।
আমার জন্য ছোটোখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্য। কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও হয়তো আমার মনে পড়তো না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসতো। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটাকতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম গাছের আম, বেশ মিষ্টি, খেয়ে দেখো কোন। আমি ওর সম্বোধনের নতুনত্বকে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকবে। বুড়ি বললে, হ্যাঁ বাবা, খাও কোথায়? ওই খুড়োমশায়ের বাড়ি। তা বেশ যত্ন করে তো ওনারা? হ্যাঁ, তা করে। দুধ ভালো পাচ্ছ? ওই ঘুঁটি গোয়ালিনী দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝিছি। পরদিন সবে সকাল হয়েছে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে। ও গোপাল, গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়িখানি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক গটি দুধ আনলাম তোর জন্যি। সে কি দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে, ওই হাজারা নাটোর বউ, তার কেউ নেই। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। ওরে কাল রাত্রে বলে রেখে দিয়েছিলুম, বলি, ও বউ, আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা নাকি খায়, ওরে খুব ভোরে উঠে গাই ধুইয়ে দিতে হবে। তাই আজ কুঁকড়ো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো তোমার এসব? ছি, না না, এসব ভালো না। এরকম আর কখনো এনো না, বুঝলে? কত পয়সা দাম দিতে হবে বলো, আর কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কোন দিক থেকে কে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ির থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে। গোপাল, 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 মোর গাছের এই দুটো কচি শসার জালি, এই নাও, নুন দিয়ে খাও মোর সামনে। বুড়ি, তা তোমার চলে কিসে? নাত জামাইয়ের দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান ভানে, তাই দুটো চাল পায়, আমারে দুটো না দিয়ে খায় না।
একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে? মোর গোপাল, আমি নতুন খাজুর পাতার চ্যাটাই বুনে রেখে দিলেম তোমারে বস্তি দেবার জন্যে। বাউনের ছেলে মোদের এঁটো কাটা মাদুরে কি বসবে, তাই বলি একটা নতুন চ্যাটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। বুড়ির এত আগ্রহ সত্ত্বেও সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না। নানা দিকে ব্যস্ত থাকি, তার ওপর আছে সমবয়সী বন্ধুবান্ধবদের দাবি। অনেক দিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু সে আনবেই, কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। দু চার আনা প্রায়ই দিই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি, কখনো বলেও নি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে সে কখনোই আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। গ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, গোপাল, গোপাল, মোর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই। ভালো বিপদে পড়া গেল। মোর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির স্বরেই উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম, ও এমনি গায়ের লোক। আর একজন বললে, এটা তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, না, এই। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়লো গোপাল, ঘুমোতে পেরিলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা। আজ না এলেই কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? মানে হ্যাঁ, আমাকেই বলছে আর কি। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোক বাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনই সুরে বললাম, ঠিক আছে, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ হ্যাঁ। ফল কিন্তু সুবিধাজনক হলো না। বুড়ি এক গাল হেসে বললে, আজ কি এনেছি বলো দিকি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পিছন দিকের একটা ময়লা কাপড়ের পুঁটলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিঁড়ে কুটলো। আমি বললেম, ও কি কুটছিস? ও বললে, কামিনী সরু ধানের ভালো চিঁড়ে, তোমার গোপালের জন্যে দুটো নিয়ে যেও ক্ষণ। কাল বেনবেলা আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান বেনে চিঁড়ে কুটে একরকম করে চালাচ্ছে সে। একে রামে রক্ষা নেই। বুড়ির কথা শেষ হতেই দেখি একটা আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তাঁর বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো আমার পাড়া গায়ে হয়েছে। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এই কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিঁড়ে। রুক্ষ সুরেই বললাম, আরে এখন যাও না, দেখছো তো আমি ব্যস্ত আছি। এই চিঁড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। ও সব এখন নিয়ে যাও, হ্যাঁ পরে হবে, যাও, এখন যাও। বুড়ি
একটু অবাক হয়ে বললে, তা চিড়ে কটা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা হলো দেখছি। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমিদার স্ত্রী? কিচ্ছু না, মানে ওই বিক্রি করতে এসেছে। যাও এখন, পরে। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন, তা ওই ভাদুড়িদের পুকুরে কি সুবিধা হবে? পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করল, বাবু ঘরে আছেন গা? বাবু? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বলল, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পেটিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, আর বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, একেবারে অস্থির। আমারে রোজ শুধোয়। আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর। আজ জন্মে মনে হয় পেটে ধরেলো, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। ও, মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরু ভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে, মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ির অসুখ হয়ে আছে ওসব দেখবার এখন সময়ের বড় অভাব। স্ত্রীলোকটি অনুনয়ের সুরে বলল, একবার যাবেন বাবু ও বেলা, বুড়ি হয়তো আর বাঁচবে না। আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে বুড়িকে দেখতে গেলাম। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে, আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল, এই প্রশস্ত 5 চালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন ধরে। খড় উড়ে পড়েছে চালা থেকে, দড়ি বাকারি সমস্তই ঝুলছে। মাটির দাওয়া নানান স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেলচিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশেই বসেছিল। আমায় দেখে, ও মা, মা কে এসে দেখো। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। এরপর আমাকে চিনেই ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম, আরে না না, উঠো না, উঠো না, শুয়ে থাকো। বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো আমার গোপাল? বসতে দে, গোপালকে বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক। ওখানা কেন দিচ্ছিস? গোপালেরে ওই ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন নিজের মা পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যে খাজুরের চটখানা কদিন আগে বুনে রেখেলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে, তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়েও না। আমি এসেছি দেখে ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো। কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথাই বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় আর বাঁচবে না।
বুড়ির দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমায় বললে, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস বাবা। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সেটা কি? জানেন না বাবু, ওই মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে। কত কি বলতে লাগলো। ওর নাচ জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না। ঘর তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাচ জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বলে, কিনকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো। বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যিই তো। আজও সেই চালা ঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া আমার বুড়িকে মনে পড়ে। ছেঁচতলায় শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, একাত্রা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ খেতে এসে দাওয়ার ছেঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম, পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে সে আর উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে ধরে গেল, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর 2 কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে সে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাটা ভাবলাম গোপালের দিয়ে আসি। তা হোক, তুমি এরকম কষ্ট করে আর এসো না। তুই তো আমাকে দেখতে যাবিনি কোনো দিন। সময় পেলেই যাব। এখন যাও, বাড়ি যাও। গোপাল, তা তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে না। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার বয়স তখন 40। ওই মুখুজ্জেদের বাড়ি একটা মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো কোন। এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুকুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বললে, ওহে, একটা কথা বলি। আর জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি, ওই গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপাল আবার কে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তুমি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্য করিনি। যাকে বুড়িকে বারণ করে দেবে আর এরকম না বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে আবার মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি নে। বুড়ি তার পরদিন যেই সকালে এসেছে, বকলুম ওকে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়া গাঁ জায়গা খারাপ। বললাম, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে গোপাল, মোরে বকিস নে। তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুঁটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওই সব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো।
বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি না, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল। মোর গোপাল, ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি লেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগেই মুকুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 2 দিন হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাত জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন কাফনের কাপড় কিনতে, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ে গেল সেই একদিন বুড়ি বলেছিল, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এখানে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনার টাকা দিলাম। নাত জামাই বলে গেল, মাটি দেবার সময় একবার যাবেন বাবু, বেলা 12টা আন্দাজ হবে। শরতের কটু তিক্ত গন্ধ ওটা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল শুকুর মিয়া, নমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী ও তার ছেলে গনি। এরা সকলেই গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেবার দিন তুমি কোনে থেকে এলে? তুমি তো বাবু জানতে না, তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। হ্যাঁ, তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওই মহাপ্রাণীর ঠান্ডা হলো। খাও তামুক খাও, তামুক খাও। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। 2জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর। শুকুর মিয়া বললে, দাও দাও বাবা ঠাকুর, তুমিও দাও, তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, ও গোপাল, গোপাল, মোর গোপাল,